লাল টকটকে শাড়িটা একরকম জোর করেই পরিয়ে দিল আমার মা। চুলটা বেনুনি করে কপালে একটা ছোট্ট লাল টিপ পরিয়ে দিয়ে আয়নার সামনে যখন দাঁড় করিয়ে দিল, আমি তখন ঘোর কাটিয়ে আয়নায় নিজেকে দেখছি। মা বলল, চিনতে পারছিস? দেখ কত সুন্দর লাগছে তোকে। আর দেরি করিস না মা, চল, পাত্রপক্ষ এসে বসে আছে। পাত্রপক্ষের সামনে এমনভাবে সেজেগুজে বসাটা আমার কাছে ঠিক মানানসই ছিল না। আমি মাকে বলেছিলাম আমি পারবো না ওভাবে বসতে। একবার ডিভোর্স হয়ে গিয়ে দ্বিতীয়বার বিয়ের জন্য দেখাশোনা, তার উপর যদি এভাবে সেজেগুজে বসি, সেটা ভালো দেখায় না মা। মা বলেছিল, মন থেকে এমন ভাবনাটা দূর কর। ডিভোর্স হওয়াটা দোষের নয়, জীবনে এমন কত ঘটনা ঘটে, তা বলে কি জীবন থেমে থাকে? মায়ের কথাগুলো হয়তো ঠিক। প্রথম বিয়েটা যখন সুখের হয় না, তখন দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছেটাই চলে যায়। কিন্তু মা বাবার ইচ্ছেকে সম্মান জানাতেই পাত্রপক্ষের সামনে বসা। কারণ আমার বাবা কথা দিয়ে দিয়েছিল পাত্রপক্ষকে, তাই বাবার সম্মান রক্ষার্থে পাত্রপক্ষের সামনে বসতে হবে। মা আমাকে যখন সাজিয়ে দিচ্ছিল, আমি তখন জড়ভরতের মতো বসেছিলাম। মনে পড়ে যাচ্ছিল 7 বছর আগের কথা। বাবা মাকে সঙ্গে নিয়েই দেখতে এসেছিল রাজেন। আমাকে দেখে তো সে কত কথা ওর মা বলেছিল, আমার তো মেয়ে নেই, তাই একটা মেয়ে পেলাম। এমন কথা শুনে সেদিন এত খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। রাজেনের সাথে বিয়েটা দেখাশোনা করেই হয়েছিল। বান্ধবীর বিয়েতে গিয়ে ওর সাথে পরিচয়। ও যখন আমাকে ওর ভালো লাগার কথা জানালো, আমি বলেছিলাম আমার বাবা মায়ের সাথে কথা বলতে। আমার কথা মতো ও একদিন আমাদের বাড়িতে আসে। আমাকে বিয়ে করার জন্য বাবার কাছে প্রস্তাব রাখে। বাবা ওর সাথে কথা বলে। বাবা দেখলো ভালো চাকরি করে, বাবা মায়ের একটি মাত্র ছেলে, ছোট ফ্যামিলি। বাবা রাজি হওয়াতে ও একদিন ওর বাবা মাকে নিয়েই দেখতে আসে। দুই বাড়ির পছন্দ হওয়াতে বিয়েটা হয়। বিয়ের পর প্রথম 1 বছর ভালো ছিল সব কিছু। আমি থাকতাম গ্রামের বাড়িতে, আর ও চাকরি সূত্রে কলকাতার বাড়ি ভাড়া নিয়ে থাকতো এক কলিগ বন্ধুর সাথে। ওখানে 5 দিন অফিস করে উইকেন্ডে বাড়ি আসতো। বিয়ের পর আমাকে একবার নিয়ে গিয়েছিল ওর কলকাতার বাড়িতে। ওখানে আমি দিন 3 ছিলাম। ওর কলিগ বন্ধু সুমনের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। আমি সুমনদা বলেই ডাকতাম। সুমনদা ভালো মানুষ, আমাকে খুব স্নেহ করতেন। বিয়ের 1 বছরের মধ্যেই আমি কনসিভ করি। সে কারণেই বাপের বাড়িতে এসে থাকতে শুরু করি। তারপর থেকে বাপের বাড়িতে আসার পর থেকে দেখতাম ও আমার আর অতটা কেয়ার করতো না। আমি আমাদের বাড়িতে আসার কথা বললে বলতো, শ্বশুর বাড়িতে রোজ রোজ যাওয়াটা ভালো দেখায় না। আমি ভাবলাম হতেই পারে, অনেক ছেলেই আছে শ্বশুর বাড়িতে বেশি আসতে পছন্দ করে না। কি একটা দরকারে একদিন রাতে ওই 8:30 বা তার একটু বেশিই হবে, ওকে কল করি অনেকবার। ও আর রিসিভ করে না। আমি সেই মুহূর্তে কোনো উপায় না দেখে সুমনদাকে কল করি। সুমনদা বলে, আমি তো আর ওর সাথে এখন থাকি না, 2 মাস হলেও আমি রুম ছেড়ে দিয়েছি। তবুও দেখছি আমি কল করে। সুমনদা কল করে ওকে না পেয়ে ওর রুমে যায় ওর খোঁজ করার জন্য। গিয়ে যা দেখে তাতে আর বিন্দু মাত্র দেরি না করে আমাকে কল করে বলে, লিসা, তুমি রাজেনের সাথে আর থেকো না, ও তোমাকে ঠকাচ্ছে। এমন কথা শুনে একটু ভয় পেয়ে গিয়ে জিজ্ঞেস করি,
ঠকাচ্ছে মানে? রাজেন অন্য একটা মেয়ের সাথে লিভ ইন করছে। মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। সেদিন কল করেও ওকে আর পাইনি। পরের দিন ওকে কল করে জিজ্ঞেস করতে ও আমাকে বলল, ও আমার ভালো বন্ধু, তাছাড়া আমি ওকে ভালোবাসি, হয়তো কখনোই ওকে বিয়ে করতে পারবো না, ওকে ছেড়ে থাকতেও পারবো না। শাশুড়িকে বলতে শাশুড়ি বললেন, ছেলেদের অমন দু একটা বন্ধু থাকে, একা থাকে তো তাই, ওটা দোষের নয়। জীবনটা তখন থেকেই এলোমেলো হয়ে গেল। ডিভোর্স ছাড়া আর কিছু উপায় থাকতে পারে? সে যাই হোক, আমার সাজগোজ হয়ে যাবার পর আমার মা আমার হাত ধরে নিয়ে এসে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিল। আমি ছোট থেকেই একটু লাজুক প্রকৃতির, সহজে কারোর সাথে কথা বলে উঠতে পারি না। একবার পরিচয় হয়ে গেলে তখন অনর্গল কথা বলে যাই। পাত্রপক্ষের সামনে বসিয়েছি, পাত্রের বাবা, মা, মাসি আর পাত্র নিজে এসেছেন। আমাকে দেখে পাত্রের মা বলে বসলেন, বেশ মিষ্টি দেখতে তো তোমাকে। এই রকম কথা কেউ বললে তার উত্তর কী হয় আমি জানি না। আমি একবার তাকিয়ে জাস্ট একটু হাসলাম, কারণ না হাসলে সেটা অভদ্রতার পর্যায়ে পড়ে। মন থেকে বিয়ে করার ইচ্ছেটুকুই নেই আমার। পাত্র নিজে থেকেই আমাকে বললেন, আমরা সকলেই আপনাকে দেখে নিয়েছি, আমার পছন্দ আছে, এবার আপনার যা জিজ্ঞেস করার আছে আপনি জিজ্ঞেস করুন। পাত্রের মাসি পাশ থেকে বললেন, লজ্জা করো না মা, তোমার যা যা জানার আছে জিজ্ঞেস করে নাও। বিয়ের আগেই সব কিছু জেনে নেওয়াই ভালো, দেখাশোনা করেই যখন বিয়ে হবে সব জেনে নেওয়াটা দরকার। আমি কি বলবো, কি বা জিজ্ঞেস করব ভেবেই পাচ্ছিলাম না। বাবা সেই পরিস্থিতিটা সামাল দিয়ে বলল, আসলে আমার মেয়ে একটু লাজুক, সবই তো ও জানে, আমি বলেছি সব কথাই, নতুন করে ও আর কি জানবে। সত্যিই তাই, বাবা ঠিকই বলেছে, আমি আর নতুন করে কি জানবো? শুনেছি বাবা মায়ের একমাত্র ছেলে, সরকারি অফিসার, এ গ্রেডের চাকরি, বাবার বন্ধুর দূর সম্পর্কের আত্মীয় হয়। এতটা জানা আগে থেকেই ছিল, আর সামনে থেকে দেখা তো হয়েই গেল, সুদর্শন পুরুষ যাকে বলে। কিন্তু একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছিল মনে, একজন সুচাকুরে অবিবাহিত সুদর্শন পুরুষ আমার মতো ডিভোর্সি মেয়ের পুরো অতীতটা জানার পর আমাকে দেখতে আসা, ব্যাপারটা সন্দেহ হলো। তাহলে কি বাবা পুরোটাই লুকিয়ে গেছে ওদের কাছে? বাবা তো অমন কাজ করবে না। আমার সন্দেহ দূর করলেন পাত্রের মা। হঠাৎ করেই বলে উঠলেন, সবাইকে দেখছি আপনাদের ফুটফুটে পরীটা কোথায় তাহলে? ফুটফুটে পরী মানে আমার 4 বছরের মেয়ে। আমার মা হেসে বলল, ও ছাদে আছে, বিকেলে ওর একটু খেলা চাই। আমাদের বাড়িতে কাজ করে রূপাদি, ওর সাথেই খেলছে, এখানে থাকলে দুষ্টুমি করত। সে কি, ওকেও তো দেখব বলে এসেছি, নিয়ে আসুন একবার দেখি। এই কথোপকথনে বুঝলাম বাবা সব কিছু বলেই নিয়ে এসেছেন। তবুও একটা ডিভোর্সি মেয়ে, আবার একটা বাচ্চা আছে, সব জেনেও কেউ বিয়ে করতে চাইছে মানে ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছিল না। ততক্ষণে আমার মা ছাদ থেকে আমার মেয়েকে নিচে নামিয়ে নিয়ে এসে সবার সামনে বলে, এই হলো আমাদের পাকা বুড়ি। আমার মেয়ের দিকে তাকিয়ে তখন পাত্রের মা বাবা মাসি সকলেই। মা কথাটা ঠিকই বলেছে, আমার মেয়ে ভীষণ পাকা পাকা কথা বলে। এই পরিস্থিতিটা আড়াল করার জন্যই আমি ওকে ছাদে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম রূপা পিসির সাথে। আমি একটু ভয় পাচ্ছিলাম, মেয়ে কি না কি বলে বসে, ভাবাও যা আর হলোও তাই। আমার দিকে তাকিয়ে মেয়ে বলে উঠল, মা তুমি লাল শাড়ি পরেছ? লাল শাড়ি পরলে তোমাকে খুব ভালো লাগে, তুমি সিঁদুর পরতে পারো না? দেখবে আরও ভালো লাগবে তোমাকে।
পাত্রের মাসি বলেন, সত্যি পাকা বুড়ি, কি সুন্দর করে কথা বলে। এদিকে এসো, আমার কাছে এসে বসো। আমার মেয়ে এমনিতেই খুব মিশুকে, সবার সাথেই সহজে মিশে যায়। পাশ থেকে তখন পাত্রের মা ছেলেকে বলে, ক্যাডবেরি দুটো দে তো বাবা, ওর হাতে দিই। ভালো লেগেছিল মেয়ের জন্য মনে করে ক্যাডবেরি এনেছেন বলে। পকেট থেকে ক্যাডবেরি দুটো বের করে দিতে যাবে, অমনি পাত্রের মাসির কোল থেকে দৌড়ে এসে হাত থেকে নিয়েই পাত্রের কোলেই বসে পড়ল আমার মেয়ে। কোলে বসেই জিজ্ঞেস করল, তুমি আমার কে হও গো, আমাকে ক্যাডবেরি দিলে? এমন কথা শুনে সবাই তখন হাসছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মা এটা কে হয় আমার? আমার থেকে উত্তর না পেয়ে জিজ্ঞেস করে বসল, তুমি আমার বাবা হবে? মেয়ের এমন কথায় সবাই চুপ। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। এর উত্তর কি হতে পারে সেই মুহূর্তে সেটা কারোর জানা নেই। আমি মেয়েকে আমার কাছে ডাকি। মেয়ে আসতে না চেয়ে বলে, যাব না। তারপর আবার জিজ্ঞেস করে, তুমি আমার বাবা হবে? রোজ তাহলে ক্যাডবেরি নিয়ে আসবে? মেয়ের এমন কথা শুনে আমার মা মেয়েকে ডেকে বলে, আমার কাছে এসো তুনা, ওরম বলতে নেই। তুনা আমার মেয়ের নাম। এই কথাটা শুনে পাত্র নিজেই বলে, থাক না, আমার কোলেই তো বসে আছে। মেয়েকে দেখে মনে হচ্ছিল মেয়েও একটা নিশ্চিন্ত কোল পেয়েছে, তাই হয়তো আসতে চাইছে না। সেদিন পাত্রপক্ষ আমাকে দেখে চলে গেলেন। ওনাদের যে পছন্দ আছে সেটা বাড়িতেই জানিয়ে দিয়ে গেল। এমনকি পাত্রের মা বলে গেলেন, মেয়েকেও পছন্দ আর ফুটফুটে পরীটাকেও। তারপর থেকে আজ 3 বছর হয়ে গেছে। সেদিনের সেই পাত্র আমার মেয়ের কথা রেখেছে। ওর নাম অমৃত। মানুষটা সত্যিই যেন অমৃত, আকাশের মতো উদার। অমৃতকেই বাবা বলে ডাকে আমার মেয়ে। মেয়ের দায়িত্ব কর্তব্য যেমন পালন করে চলেছে, তেমনই আদর্শ স্বামী হিসেবে একজন স্ত্রীর পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে সব সময়। জীবনে এমন একটা মানুষকে পাবো কখনো ভাবিনি। তবে সেদিন পাত্রপক্ষ চলে যাওয়ার পর থেকেই মনের মধ্যে একটা দোলাচলতা তৈরি হলো। কি করব যেন বুঝে উঠতে পারছিলাম না। জীবনে আমি একা নয়, আমার সাথে আমার মেয়েও আছে। জীবনে আমার কাউকে দরকার না থাকতেই পারে। মেয়েটার জীবনে বাবার শূন্যতা ভাবলেই যেন কেমন কষ্ট লাগে একটা। পাত্রপক্ষের সামনে মেয়ের মুখে তখন অমন কথা শুনে আমার চোখেই যেন জল এসে যাচ্ছিল। আমাকে প্রায় জিজ্ঞেস করত, সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? পারতাম না সেভাবে উত্তর দিতে। বাবার ভালোবাসা পাওয়ার অধিকার ওর তো আছেই, সে অধিকার থেকে আমি হয়তো বঞ্চিত করেছি। মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হতো। এদিকে আমার মা বাবাও বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো যেন। মা বলতে লাগলো, ছেলেটি বেশ ভালো, তুই আর অমত করিস না, রাজি হয়ে যা। বাবাও বলল, দেখ মা, আমার বয়স বাড়ছে, তাই তোর ভালো থাকাটা না দেখে যেতে পারলে শান্তি নেই। বাবা মায়ের কথা শুনে আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি মাকে বললাম, একটু টাইম দাও, ভেবে দেখি, কারণ অতীতটা বড় কষ্ট দেয়। তাই একবার ঠকে গেছি, যদি দ্বিতীয়বার ওই রকম কিছু হয়। দ্বিতীয়বার যা হলো সত্যিই আমি ভাবিনি। বিয়েটা ঘটা করেই দিল আমার বাবা। দ্বিতীয়বার বিয়ে হচ্ছে বলে যেন তেন প্রকারে দিতে হবে এমনটা করেনি। বিয়ের পর প্রথম দিনেই আমি আমার সাথেই মেয়েকে নিয়ে যাই। মা বলেছিল, অষ্টমঙ্গলায় যখন আসবি তখন ওকে নিয়ে যাস। অমৃত রাজি হয়নি। ও বলেছিল আমাদের সাথেই ওকে নিয়ে যাব। আমি ভাবিনি অমন একটা বাড়ি পাবো,
যে বাড়িতে আমার মেয়ে তার বাবা আর মাকে একসঙ্গেই পাবে। তবে বিয়ের কিছুদিন পর আমি অমৃতকে জিজ্ঞেস করেছিলাম, তুমি চাইলে তো অন্য কোনো মেয়েকেও বিয়ে করতে পারতে, কারণ তোমার মতো ছেলে আরও ভালো কিছু ডিজার্ভ করে। আমার অতীতটা জেনেও তবু রাজি হলে, আমার মেয়েকে বাবার অধিকার দিলে। অমৃত বলেছিল, তোমার অতীতটার জন্য তুমি তো দায়ী নও। আমি সেই যন্ত্রণাটা বুঝি। আমার এই অনুভব ক্ষমতা অনেক দিন আগেই হয়েছিল। আমার নিজের দিদিরও সেকেন্ড ম্যারেজ। বিয়ের 3 বছরের মাথায় আমার দিদির হাজব্যান্ড মারা যায় অ্যাক্সিডেন্টে। তখন আমার ভাগনার বয়স 1 বছর। জামাইবাবু মারা যাওয়ার পর দিদিকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয় ওরা। কি দারুণ যন্ত্রণা নিয়ে দিদি ফিরে আসে। আমার বাবা মা অনেক চেষ্টা করছিল দিদির বিয়েটা দিতে, কিন্তু পারেনি। কেউ রাজি হয়নি। যদিও বা কেউ রাজি হচ্ছিল, তারা আবার বাচ্চাটিকে নিতে রাজি নয়। ভাবতে পারছো কত কষ্ট হয় এসব শুনলে? 5 বছর পর আমার এক বন্ধুর দাদা, সে নিজে থেকে বিয়ে করতে রাজি হলো। সেও তো অবিবাহিত ছিল, কেন্দ্রীয় সরকারি চাকুরে, গাড়ি বাড়ি কি নেই। ওই মানুষটা যদি উদার মনের পরিচয় দিতে পারে, আমি পারবো না কেন? আজ আমার দিদি সব থেকে সুখী। জামাইবাবু দিদিকে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে। সেই মানুষটা পারলে আমিও তো পারবো। আমিও পারবো তোমার পাশে থাকতে, আমাদের মেয়েকে সেই ভালোবাসাটা দিতে। আমিও পারবো ওর বাবা হয়ে উঠতে। ঠিকই, সেদিন বুঝেছিলাম অমৃতের মতো পরম সুন্দর মানুষগুলো পাশে থাকলে আমাদের মতো মেয়েদের জীবন এমনিতেই সুন্দর হয়ে উঠবে।